নির্মহলে নির্জন শূন্যতায় বসে আছেন রবীন্দ্রনাথ। ধুধু প্রান্তরের দিকে চেয়ে তিনি অপলক। একটা গানের মক্ষ চলছে ভিতরে ভিতরে। তারই মধ্যে জীবন স্মৃতির পাতায় রোদ এসে পড়েছে। ভেসে উঠল বৌঠানের সঙ্গে গঙ্গার ধারে বাগান বাড়ির সখ্য। কাদম্বরী আনন্দে ছলছল হয়ে উঠেছেন। রবীন্দ্রনাথের কাছে এসে পৌঁছেছেন বীরচন্দ্র মানিক্যের রাজমন্ত্রী রাধারমণ ঘোষ দুপুর মাথায় নিয়ে। ভগ্নহৃদয় গ্রন্থখানি পড়ে ত্রিপুরার রাজা বীরচন্দ্র আপ্লুত। জোড়া সাঁকোয় কবিকে পৌঁছে দিলেন শ্রেষ্ঠ কবির সম্মান। তরুণ রবির চোখের উপর কাদম্বরী বৃক্ষ। কবির চতুর্থ গ্রন্থ ভগ্নহৃদয় বেরিয়েছে 20 বছর বয়সে। এর আগে বেরিয়েছে কবি কাহিনী, বনফুল, বাল্মীকি প্রতিভা। কাউকেই এ যাবৎ উৎসর্গ করেননি কোনো গ্রন্থ। ভগ্নহৃদয়ের পাতায় শ্রীমতী হে হয়ে উঠলেন জীবনের ধ্রুবতারা। সেই প্রথম উৎসর্গীকৃত গ্রন্থ কবির, তাও আবার বৌঠানকে। গ্রন্থখানি পাঠের পর বীরচন্দ্র সম্মান জানিয়েছেন কবিকে। তরুণ কবির চোখের পাতায় বহু দূরের যাত্রা। একে একে বেরিয়ে এলো ছবি ও গান, শৈশব সঙ্গীত, ভানু সিংহ ঠাকুরের পদাবলী। সবই তুলে দিলেন কাদম্বরীর হাতে। মনে মনে বীরচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানালেন 20 বছরের তরুণ রবি। ভিতরে ভিতরে গানটা হারিয়ে গেল। কিছুতেই আর লাইনগুলো ফিরে আসছে না। নির্মহলের নির্জন দালানে বসে কোনো এক পাহাড়ের চূড়ো ও মন্দির দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ। আবছা আলো সরে গেলে দেখতে পেলেন এক তরুণ উদ্ধত হয়ে পালিয়ে যাচ্ছে। পুরোহিত কাতর কণ্ঠে ফিরে আসার ডাক দিয়েছেন। এই দৃশ্য কবির অপরিচিত নয়। একটু এগিয়ে গিয়ে নিচে তাকিয়ে দেখতে পেলেন এক কুমারী তার পালিত ছাগলের মুখে তুলে ধরেছে কাঁঠালের ডাল। এ সবই তাঁর চেনা চরিত্র। এদের সঙ্গে ছিলেন ত্রিপুরার রাজা গোবিন্দ মানিক্য। বলি নিষিদ্ধ করলেন তিনি। মৃদু হাসলেন রবীন্দ্রনাথ। চরিত্রের ভিড়ে উঠে এলো রাজ কাহিনীমালা। কবির সামনে ভেসে উঠছে এক একটি মুখ, ত্রিপুরার রাজবাড়ি, দিঘি দুপুর, কত সব ছিন্ন স্মৃতির পালক উঠছে। কবির মনে পড়ল ধর্মমাণিক্যই তো পণ্ডিতদের আনিয়ে এ রাজ্যের ইতিহাস লেখার প্রবর্তন করেন। রাজমালাই হলো বাংলা ভাষায় লেখা প্রথম ইতিহাস গ্রন্থ। একদা উইলিয়াম কেরির পণ্ডিত পুত্র ফেলিক্স ভবঘুরে হয়ে গেলেন। কাজকর্ম ছেড়ে ঘুরে বেড়াচ্ছেন পথে প্রান্তরে। ফেলিক্সের পাণ্ডিত্যের খবর আগেই পেয়েছেন রাজা। এই সংবাদ কানে যেতেই রামগঙ্গা মানিক্য মাসিক 300 টাকার সম্মান দক্ষিণায় ত্রিপুরার রাজসভায় সভা পণ্ডিতের আসন গ্রহণের জন্য আমন্ত্রণ জানালেন ফেলিক্সকে। ফেলিক্স এলেন না। উইলিয়াম কেরি মর্মাহত হলেন। সেই রাজপরিবার থেকেই বীরচন্দ্র কবিকে সম্মান পাঠিয়েছেন ভগ্নহৃদয় পড়ে। যোগাযোগ তৈরি হলো তরুণ রবির সঙ্গে ত্রিপুরা রাজ পরিবারের। মাঝখানেই চলে গেলেন বীরচন্দ্র মানিক্য। কবি ভাবলেন এবার ছিন্ন হলো সম্পর্কের সবটুকু বন্ধুতা। কিন্তু না, এগিয়ে এলেন রাধা কিশোর মানিক্য। কবিকে অবাক করে পরম শ্রদ্ধায় আমন্ত্রণ জানালেন আগরতলায়। নতুন করে আরেক পর্ব শুরু হলো রবীন্দ্রপ্রীতির। কবির সুখ দুঃখের সঙ্গে জুড়ে গেলেন রাধা কিশোর। রাজ্য থাকলেই ঋণ বাড়ে। রবীন্দ্রনাথ জানতেন না রাধা কিশোর আর্থিক সংকটে রয়েছেন। তবে কি জগদীশচন্দ্রের গবেষণা থমকে যাবে? বেতার ভুবন মিলিয়ে যাবে আকাশেই? কবি সাহায্য প্রার্থী।
জগদীশচন্দ্র পৃথিবী তোলপাড় করবেন তরঙ্গ আবিষ্কার করে। গবেষণা চাই। বিজ্ঞান সাধকের পাশে বন্ধু রবীন্দ্রনাথ, আর রবীন্দ্রনাথের পাশে রাধা কিশোর মাণিক্য। চরম আর্থিক সংকট। নববধূর অলঙ্কারের বিনিময়ে 50,000 টাকা পাঠালেন। আবিষ্কার যেন থমকে না যায়। ইতিমধ্যেই সঞ্জীবনী পত্রিকার খবরটা রাধাকিশোরের চোখ এড়াল না। অন্ধকবি হেমচন্দ্রের অর্থাভাব। কবি পীড়িত হবেন রাধা কিশোর থাকতে। হেমচন্দ্রের জন্য আজীবন বৃত্তি নির্ধারিত হল রাজ পরিবার থেকে। রবীন্দ্রনাথের ব্রাহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠা, আর তারও পাশে রাধা কিশোর। রবীন্দ্রনাথ ভাবলেন, রাধা কিশোর কবির দুঃখ মোচন করবেন, এটাই তো স্বাভাবিক। দেখতে হবে তো কার পুত্র তিনি। পিতৃদেব বীরচন্দ্র মাণিক্য কাব্যচর্চায় অনন্য, অসাধারণ। বেশ কয়েকটি কাব্যগ্রন্থ রচনা করেছেন তিনি। রবীন্দ্রনাথের চোখের উপর ভেসে উঠল বীরচন্দ্রের কাব্যগ্রন্থগুলি। ঝুলন মঙ্গল, অকাল কুসুম, উচ্ছ্বাস, সৌভাগ, প্রেম মরীচিকা। কি করে ভুলবেন তিনি এসব নাম? নোবেল পেয়ে খ্যাতির শীর্ষে পৌঁছানোর আগেই যে বীরচন্দ্র তাকে শীর্ষ কবির সম্মান জানিয়ে বরণ করে নিয়েছেন। এমনই কাব্য সাধকের পুত্র রবীন্দ্র সেবক রাধা কিশোর। একে একে চলে যাওয়া দেখছেন কবি। রাধা কিশোরও চলে গেলেন পরপারের শূন্যতায়। সিংহাসনে এলেন বীরেন্দ্র কিশোর। তিনিও পিতামহ বীরচন্দ্রের মতো গান, বাজনা, সাহিত্য, চিত্রকলায় অনন্য। পিতামহের মতো তিনিও রবীন্দ্র অনুরাগী। বীর বিক্রম কিশোর মাণিক্য ত্রিপুরার শেষ স্বাধীন নৃপতি। তিনিও ভালো সেতার ও এসরাজ বাজাতেন। গ্রামোফোন কোম্পানি থেকে বাজনার রেকর্ড হয়েছিল। আত্মবিমুখ তিনি, প্রচার ঠেলে দিলেন। বাজারে রেকর্ড বেরোল না। এমন এক রাজপরিবারের দিকে রবীন্দ্রনাথ চেয়ে আছেন। তারা কবির দুঃখ নিজের দুঃখ মনে করতেন। কবি ভাবলেন, এমন রাজা যদি দেশে দেশে থাকত। নীরমহলের লম্বা রেলিংয়ে একটু ঝুঁকে নিচের দিকে চেয়ে দেখলেন গম্বুজের জলবিম্ব। অদূরে ঘন জঙ্গল। ভিতরে ভিতরে হারিয়ে যাওয়া গানটা যেন আবার ফিরে আসছে। এটা কি তবে নাটকের গান হবে? কিন্তু কিন্তু কাহিনী কোথায়? ভেসে উঠছেন বীরচন্দ্র, রাধা কিশোর, বীরেন্দ্র কিশোর। বীরচন্দ্র নিজেও আবার কবি, সাংস্কৃতিক রাজপরিবার। কবির চোখে স্মৃতির সিন্ধু। শরতের ভোরে রবীন্দ্রনাথ দেখছেন শিউলিতলায় রোদের ছায়া। মনে পড়ছে ঋণ শোধের নাট্য মুহূর্ত। রাজা সন্ন্যাসী হয়ে বেরিয়েছেন, সঙ্গী হয়েছেন কবিও। ঠাকুরদা, দাদা ঠাকুর সবাই মিলে গান গেয়ে বেতস নদীর ধারে ঘুরে বেড়াচ্ছেন বালকদের নিয়ে। ঋণ শোধের বিজয়াদিত্যের মধ্যে তবে কি রবীন্দ্রনাথ রেখে গেলেন কাউকে? প্রচ্ছন্ন রইলেন বীরচন্দ্র অথবা রাধা কিশোর? নীরমহলে তিনি এতক্ষণ একা ছিলেন নিজের চিন্তায়। একটু পরেই এলেন রানু। রবীন্দ্রনাথ বললেন, কোথায় ছিলি রানু? রানুর বাক্য থমকে গেল। বললেন, আপনি জানেন না, এখন বাংলা ভাগ হয়ে গেছে। ফ্ল্যাগ মার্চ দেখতে গিয়েছিলাম সীমান্তে। এই তো সবে দুপুর ফুরিয়ে বিকেল নামলো। সীমান্ত আটকে গেল কাঁটায়। রবীন্দ্রনাথ বললেন, দেশ তাহলে ভাগ হলোই। ভাগেরও ভাগ হলো আবার। এখন ওপারে বাংলাদেশ, তোমার সোনার বাংলা কবি। ভানু দাদা, তোমার শিলাইদহ এখন ওদিকে। তোমার লালন, গগন এরা আর ফিরবে না। নিঝুম নির্মহলে রবীন্দ্রনাথ রানুকে বললেন, আমাকেও ফিরতে হবে রানু। কেদারা ছেড়ে উঠে দাঁড়ালেন কবি। সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে
নৌকায় বসলেন। রানু পিছন পিছন এগিয়ে এলেন। ছোট্ট ডিঙিটি ফিরে যাচ্ছে, সূর্য মিলিয়ে যাচ্ছে জলে কমলা আভায়। রবীন্দ্রনাথ দেখছেন উর্দি পরা ফৌজ তীক্ষ্ণ চোখে কাঁটা তারের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে রাইফেল উঁচিয়ে, পাশেই পতাকা। কবির চোখে ভেজা ভাব। রুমাল এগিয়ে দিলেন রানু। হারিয়ে যাওয়া গানটা আর ফিরছে না। দুটো লাইনেই যে থেমে রইল। হাজার চেষ্টা করেও বাড়াতে পারলেন না গানটা। রবীন্দ্রনাথ বললেন, আর বড় হবে না গানটা, দু লাইনেই থেমে গেল। রানু বুঝতে পারলেন বিষয়টি। এক লাইন ওপারের আর এক লাইন এপারের, দুটো লাইনের মাঝখানে শূন্য সাদা অংশে নো ম্যানস ল্যান্ড। রবীন্দ্রনাথ বললেন, দয়া করে এই দু লাইনের মাঝখানে যেন রাইফেল ধরিয়ে কাউকে বসিয়ে দিও না। গানকে গানকে অন্তত এক হয়ে থাকতে দাও, এক হয়ে থাকতে দাও, এক হয়ে থাকতে দাও।